এবার ইরানে হামলা চালালো ইসরায়েলি বাহিনী আইটিএফ। রবিবার লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় ইরান ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ছোড়ে। এর জবাবে ইরানের তেহরান, তাবরিজ ও ইস্পাহান শহরে পাল্টা হামলা চালায় তেল আবিব। তবে এর আগে ফোন করে ইরানে পাল্টা হামলা না চালানোর জন্য ইসরায়েলকে আহ্বান জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকেও শান্ত হওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি, তবে সেটি মানেনি ইসরায়েল। সৃষ্টি ঘটকের রিপোর্ট। আবারও থমথমে পরিস্থিতি তেহরানে। সোমবার ইরানের রাজধানী ছাড়াও তাবরিজ, ইস্পাহান সহ বিভিন্ন শহরে দফায় দফায় হামলা চালায় ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ। তবে হামলায় ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনও জানা যায়নি। এ হামলার পর তেহরান আন্তর্জাতিক বিমানবন্দরে বাইরে থেকে আসা সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত খামেনি আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট চলাচলও বাতিল করা হয়েছে। গত এপ্রিলের শুরুর দিকেই হওয়া যুদ্ধবিরতির চুক্তির মধ্যে রবিবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা অব্যাহত রাখায় ইসরায়েলকে হামলায় গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি। এদিকে ইরান ইসরায়েলে হামলা চালিয়ে বড় ধরনের ভুল করেছে বলে হুঁশিয়ারি দিয়েছে আইডিএফ। তবে এর আগে এক ফোন কলে ইসরায়েলকে ইরানে পাল্টা হামলা না চালানোর আহ্বান জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া হিজবুল্লাহকে নির্মূল না করা পর্যন্ত লেবাননে হামলা অব্যাহত থাকবে বলেও আবারও জানিয়ে দিয়েছে ইসরায়েল। এদিকে মার্কিন গণমাধ্যম এনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প আবারও দাবি করেছেন যুক্তরাষ্ট্র ও ইরান একটি চুক্তির দ্বারপ্রান্তে রয়েছে, তবে শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের জব্দ হওয়া $2,400 কোটি সম্পদ ছেড়ে দেবেন না বলে আবারও স্পষ্ট করে দিয়েছেন তিনি। সৃষ্টি ঘটক, ৭১। সংঘাতের ১০০তম দিনেও আশার আলো দেখেনি ইরান যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তি। হরমুজ প্রণালী ঘিরে থেমে নেই উত্তেজনা। বিভিন্ন হামলা পাল্টা হামলায় উদ্বেগ বাড়ছে অঞ্চল জুড়ে। একই সময়ে যুদ্ধ থামাতে নতুন কূটনৈতিক প্রচেষ্টা হিসেবে তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। অন্যদিকে লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। আরাফাত ইসলামের রিপোর্ট। মধ্যপ্রাচ্যে নতুন সংকটের সূচনা হয় ২৮ ফেব্রুয়ারি থেকে। মার্কিন ইসরায়েলি হামলায় ইরান হারায় তাদের সর্বোচ্চ নেতাকে। সামরিক ও কৌশলগত স্থাপনাগুলো লক্ষ্য করে আগ্রাসী হামলায় ক্ষতির মুখে পড়ে ইরান। পাল্টা জবাব দিতে দেরি করেনি তেহরান। শত শত ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয় মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের দিকে। সর্বোচ্চ সতর্কতা জারি করা হয় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। The United States military began major combat operations in Iran. সংঘাতে টালমাটাল হয়ে পড়ে বিশ্ব জ্বালানি বাজার, অচল হয়ে পড়ে হরমুজ প্রণালী। প্রায় ৪০ দিনের মাথায় শুরু হয় কূটনৈতিক তৎপরতা। বিভিন্ন দেশের মধ্যস্থতায় যুদ্ধবিরতির উদ্যোগ নেওয়া হলে সরাসরি বড় ধরনের হামলা কমে এলেও উত্তেজনা পুরোপুরি থেমে যায়নি। যুদ্ধের ১০০তম দিনে এসে এখন মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান। বারবার ব্যর্থ হওয়া শান্তি আলোচনার চেষ্টা এখনও অব্যাহত। তবে চাপা উত্তেজনা কমেনি উপসাগরীয় অঞ্চলে। সম্প্রতি হরমুজের আকাশে উঠতে থাকা দুটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে মার্কিন সামরিক বাহিনী। পাল্টা জবাবে তেহরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন মিত্রদের লক্ষ্য করে। শনিবার বাহরাইন ও কুয়েতের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। উপসাগরীয় দেশগুলো এ হামলার নিন্দা জানিয়ে বলেছে, এতে পুরো অঞ্চলের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। হরমুজে মার্কিন পদক্ষেপকে আগ্রাসন হিসেবে দেখছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ওয়াশিংটনের উস্কানিমূলক আচরণ আঞ্চলিক স্থিতিশীলতাকে আরও ঝুঁকির মুখে ফেলছে। এ অবস্থার মধ্যেই নতুন কূটনৈতিক প্রচেষ্টা শুরু হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি তেহরানে পৌঁছে ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। দেশটির সেনাপ্রধান ও প্রধানমন্ত্রীর বিশেষ বার্তা তিনি ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা আলী খামেনির কাছে পৌঁছে দিয়েছেন বলেও জানিয়েছে ইরানের সংবাদ মাধ্যম। তবে ৩ মাসের বেশি সময় ধরে চলা এ সংঘাত বন্ধে এখনও কোনো সমঝোতার জোরালো সম্ভাবনা সামনে আসেনি। যুক্তরাষ্ট্রের কাছে জব্দ থাকা $২৪ বিলিয়ন সম্পদ মুক্ত করতে চায় ইরান। তবে ওয়াশিংটনের চাওয়া, সংঘাতে ক্ষতিগ্রস্ত উপসাগরীয় দেশগুলো মেরামতে জব্দকৃত ইরানি সম্পদ কাজে লাগানো হবে।
ইউরেনিয়াম নিয়েও বিরোধ কাটেনি দুদেশের মধ্যে। যুক্তরাষ্ট্র ইউরেনিয়ামের দখল নিতে চাইলেও তাতে সম্মত নয় তেহরান। বিশ্লেষকদের মতে আস্থার সংকট না কাটায় এখনও চূড়ান্ত শান্তির পথ অধরা। দুদেশের তীব্র মতবিরোধ না কাটলে সমঝোতা অনিশ্চিত। আরাফাত ইসলাম, ৭১। ভেনেজুয়েলার সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও জোরদারের উপর গুরুত্ব আরোপ করেছে ইরান। এই লক্ষ্যে ভেনেজুয়েলায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আলী চেগিনির সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বৈঠকে ভেনেজুয়েলার সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, সেখানে বসবাসরত ইরানি নাগরিকদের অবস্থা এবং দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত চেগিনি তেহরান কারাকাস সম্পর্কে সর্বশেষ পরিস্থিতি নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদনও উপস্থাপন করেন। বৈঠকে আরাকচি বলেন, ইরান ও ভেনেজুয়েলার দীর্ঘদিনের সম্পর্ক পারস্পরিক স্বার্থের ভিত্তিতে আরও সম্প্রসারিত হওয়া উচিত। তিনি রাজনৈতিক, অর্থনৈতিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন। ইসরায়েলি হামলায় অন্তত ১৩ ফিলিস্তিনি নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন। রবিবার খান ইউনিসের আল মাওয়াসি, গাজা সিটি ও দেইর আল বালা এলাকায় এসব হামলার ঘটনা ঘটে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর গাজার দুটি গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং কেরেম শালম ও রাফা আবারও বন্ধ করে দিয়েছে ইসরায়েল। গাজা বিষয়ক ইসরায়েলি সংস্থা কোগাট জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্রসিং দুটি বন্ধ থাকবে। এর ফলে যুদ্ধবিধ্বস্ত গাজায় খাদ্য, ওষুধ ও ত্রাণ সরবরাহ আরও ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে মিশরের রাজধানী কায়রোতে হামাস ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীর নেতাদের সঙ্গে নতুন করে আলোচনা শুরু করেছেন মধ্যস্থতাকারীরা। হামাস জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলা বন্ধ না হলে কোনো অগ্রগতি সম্ভব নয়। দখলকৃত পশ্চিম তীরের কাছে সন্ত্রাসী হামলায় একজন নিহত এবং অন্তত ৫ জন আহত হয়েছেন। রবিবার হতাহতের এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। তারা জানায়, বন্দুকধারী ইসরায়েলের শহর তাইইবের একজন ইসরায়েলি নাগরিক হামলার পর নিরাপত্তা বাহিনীর অভিযানে তিনি নিহত হন। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এদিকে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, এই ঘটনায় জড়িত সন্দেহে আরও একজন নিহত হয়েছেন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। পুলিশ বলছে, হামলার পরপরই ঘটনাস্থলে বিপুল সংখ্যক নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে আশেপাশের এলাকায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ফিলিপাইনের দক্ষিণাঞ্চল মিন্দানাও দ্বীপে আঘাত এনেছে শক্তিশালী ৭.৮ মাত্রার ভূমিকম্প। সোমবার স্থানীয় সময় সকালে সংঘটিত এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পরপরই ফিলিপাইন, ইন্দোনেশিয়া এবং যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট সংস্থাগুলো সুনামির সতর্কতা জারি করে। তবে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দেশটির সারাঙ্গানি প্রদেশে কয়েকটি ভবনে ফাটল দেখা দিয়েছে এবং তীব্র ঝাঁকুনিতে কিছু মানুষ অসুস্থ হয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এটি ছিল সাম্প্রতিক সময়ের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের একটি। ভূমিকম্প প্রবণ প্যাসিফিক রিং অফ ফায়ার অঞ্চলে অবস্থিত হওয়ায় ফিলিপাইন এবং ইন্দোনেশিয়ায় প্রায়ই এই ধরনের ভূকম্পন অনুভূত হয়। ভারতের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। যদিও সিজেপি এখনও কোনো প্রতিষ্ঠিত রাজনৈতিক দল নয়, তবে বিশ্লেষকদের মতে দলটি হয়ে উঠতে পারে বিজেপির জন্য বড় চ্যালেঞ্জ। তবে সেটি নির্বাচনী শক্তি দিয়ে নয়, বরং জনমত ও তরুণ ভোটারদের প্রভাবের মাধ্যমে হবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন দেওয়ান মুবশিরা হোসেন। ভারতের জনসংখ্যার প্রায় ৬৫% বয়স ৩৫ বছরের নিচে। এই বিশাল তরুণ জনগোষ্ঠীর একটি অংশ যদি বেকারত্ব, শিক্ষা সংকট এবং কর্মসংস্থানের প্রশ্নে এক প্ল্যাটফর্মে সংগঠিত হয়, তাহলে তা বিজেপির জন্য বড় রাজনৈতিক চাপ তৈরি করতে পারে। সিজেপির সবচেয়ে বড় শক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম। প্রচলিত রাজনৈতিক দলগুলোর বিপরীতে তারা তরুণদের ভাষায় কথা বলছে এবং তাদের হতাশা সরাসরি তুলে ধরছে। ফলে অনলাইনে দ্রুত জনসমর্থন তৈরি হচ্ছে। বিশ্লেষকদের মতে সিজেপি ৩ ভাবে বিজেপিকে চাপে ফেলতে পারে। প্রথমত, তরুণ ভোটারদের মধ্যে সরকার বিরোধী মনোভাব শক্তিশালী করে। দ্বিতীয়ত, কর্মসংস্থান ও শিক্ষা সংকটকে জাতীয় রাজনৈতিক ইস্যুতে পরিণত করে। আর তৃতীয়ত, বিরোধী দলগুলোর জন্য নতুন সমর্থক ভিত্তি তৈরি করে।
ইতিহাস বলছে সামাজিক যোগাযোগ মাধ্যম কেন্দ্রিক আন্দোলন অনেক সময় বড় রাজনৈতিক পরিবর্তনের সূচনা করেছে। বাংলাদেশ, নেপাল সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে তরুণদের সংগঠিত আন্দোলন রাজনৈতিক সমীকরণ বদলে দিয়েছে। তবে বাস্তবতা হলো বিজেপির বিশাল সাংগঠনিক শক্তি, মোদির জনপ্রিয়তা এবং দেশব্যাপী রাজনৈতিক উপস্থিতির সামনে সিজিপি এখনো অনেক পিছিয়ে। তাই এখনই বিজেপিকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার মতো অবস্থানে নেই দলটি। তবু একটি বিষয় স্পষ্ট, যদি সিজিপি তরুণদের ক্ষোভকে দীর্ঘমেয়াদী আন্দোলনে রূপ দিতে পারে, তাহলে তারা হয়তো বিজেপিকে সরাসরি হারাতে না পারলেও ভারতের রাজনৈতিক রূপকে বদলে দিতে পারে। আর অনেক সময় রাজনীতিতে এটাই বড় পরিবর্তনের প্রথম ধাপ। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১। 2019 সালের পর আবারও পিয়ংইয়ং সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তার এই বৈঠককে শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, বরং পূর্ব এশিয়ার কৌশলগত ভারসাম্য ও বৈশ্বিক ভূ রাজনীতির জন্যও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান ঘনিষ্ঠতার প্রেক্ষাপটে এই সফর ঘিরে বাড়ছে কৌতূহল। বিস্তারিত আরাফাত ইসলামের রিপোর্টে। পিয়ংইয়ংয়ে বৈঠকে বসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। দুই নেতার সাক্ষাৎ নতুন কিছু নয়। গত বছর বেইজিংয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন কিম। তবে এবারের বিশেষত্ব হল দীর্ঘ বিরতির পর খোদ শি জিনপিং উত্তর কোরিয়া সফর করছেন। 2019 সালের পর এই প্রথম পিয়ংইয়ং সফরে চীনের প্রেসিডেন্ট। এমন এক সময় তিনি চীন সফর করছেন যখন একের পর এক বিশ্ব নেতারা বেইজিং সফরে ব্যস্ত। বিশ্লেষকদের মতে শি জিনপিং এর বিদেশ সফর কমে যাওয়ার প্রেক্ষিতে তার এই সিদ্ধান্ত চীনের কৌশলগত গুরুত্বের ইঙ্গিত বহন করে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক বছরগুলোতে উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার সম্পর্ক যেভাবে গভীর হয়েছে তা নিয়ে উদ্বেগ বাড়ছে বেইজিংয়ে। ফলে দীর্ঘদিনের মিত্র পিয়ংইয়ং এর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতেই এই সফরকে গুরুত্ব দিচ্ছে চীন। ঐতিহাসিকভাবে উত্তর কোরিয়ার সবচেয়ে বড় অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদার চীন। দীর্ঘদিন ধরে দেশটির বৈদেশিক বাণিজ্যের প্রায় পুরোটাই নির্ভর বেইজিংয়ের উপর। কিন্তু ইউক্রেন যুদ্ধের পর সেই সমীকরণে পরিবর্তন আসতে শুরু করেছে। পশ্চিমা ও দক্ষিণ কোরীয় পর্যবেক্ষকদের দাবি, রাশিয়া ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার অস্ত্র সরবরাহের ফলে মজবুত হয়েছে মস্কো পিয়ংইয়ং সম্পর্ক। বিনিময়ে মস্কো থেকে অর্থ, উন্নত সামরিক প্রযুক্তি হাতে পায় পিয়ংইয়ং। এতে আন্তর্জাতিক অঙ্গনে উত্তর কোরিয়ার কৌশলগত অবস্থান আরও শক্তিশালী হয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। উত্তর কোরিয়া এখন আর পুরোপুরি চীনের উপর নির্ভরশীল নয় বলে মত বিশেষজ্ঞদের। রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক কিম জং উনকে নতুন কৌশলগত বিকল্প তৈরি করে দিয়েছে। আর ঠিক এই কারণেই পিয়ংইয়ং সফর শি জিনপিং এর জন্য শুধু কূটনৈতিক নয়, বরং আঞ্চলিক প্রভাব ধরে রাখারও একটি গুরুত্বপূর্ণ প্রচেষ্টা। তাই দুই নেতার এই বৈঠকে শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, বরং রাশিয়া উত্তর কোরিয়া ঘনিষ্ঠতা, পূর্ব এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রকে ঘিরে আঞ্চলিক কৌশল নিয়েও আলোচনা হতে পারে বলে ধারণা আন্তর্জাতিক মহলের। আরাফাত ইসলাম, ৭১। ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখতে লন্ডনে বৈঠকে বসেছেন ইউরোপের শীর্ষ নেতারা। রবিবার ডাউনিং স্ট্রিটে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ। এ সময় ইউক্রেনকে ঘিরে ইউরোপের ভবিষ্যৎ নিরাপত্তা ও সমর্থন নিয়ে আলোচনা হয় সেখানে। বৈঠকের আগে ইউক্রেন অভিযোগ করে দেশটির উত্তরাঞ্চলে চেরনোবিল পারমাণবিক কেন্দ্রের কাছে ব্যবহৃত পারমাণবিক জ্বালানি সংরক্ষণাগারে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় ভবনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও নিয়ন্ত্রণে আনা হয়েছে, কেউ হতাহত হয়নি। তেজস্ক্রিয়তার মাত্রাও স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে রাশিয়ার ইচ্ছাকৃত এবং জঘন্য হামলা বলে জানান। তার দাবি, পারমাণবিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতেই এই হামলা চালানো হয়েছে। ইকুয়েডরের মান্তা শহরে মাছ ধরা জেটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩৫টি নৌযান ক্ষতিগ্রস্ত হয়েছে। সর্বশেষ সরকারি তথ্য মতে আগুনে ১৪টি মাছ ধরার ট্রলার এবং ২১টি ছোট নৌকা ক্ষতিগ্রস্ত হয়েছে। উপকূল থেকে প্রায় ৮০ মিটার দূরে নোঙর করা নৌযানগুলোকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের পরপরই দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ চালানোর পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণও যাচাই করছেন। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ এবং আগুনের উৎস খুঁজে বের করতে তদন্ত চলছে।
এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথেই।